দেখো আমাদের আজকে যে অধ্যায়টা শুরু হবে সে অধ্যায়ের নাম কি বলতো? জ্যামিতিক আলোক বিজ্ঞান। মানে রিভিশন শুরু হবে নতুন করে না, তোমাদেরকে এটা মনে হয় আগে একবার দেখাইছিলাম, লাইভ পড়াইছিলাম না, লাইভে পড়াইছিলাম, সেজন্য এটা রিভিশন তোমাদের জন্য অত কঠিন হবে না আশা করি। রিভাইস একটু মনোযোগ দিয়ে দেখবা, তাইলে অনেকের কাছে নাকি তোমরাই বলছো তোমাদের অনেকের কাছে জ্যামিতিক আলোক বিজ্ঞান অনেক কঠিন লাগে, তো আশা করতেছি অতটা কঠিন লাগবে না। আমি আশা করতেছি অতটা কঠিন লাগবে না যখন রিভিশন দিব। আর যে কোনো চ্যাপ্টার রিভিশনে কিন্তু আগের থেকে সহজই লাগে, সেটা আমরা অতীতে অনেকবার দেখে আসছি। তো আশা করতেছি কঠিনটা লাগবে না, শুধু একটু মনোযোগ দিবা, ঠিক আছে? যাই হোক, আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমি তোমাদেরকে 3টা কমন কনসেপ্ট আগে একটু বুঝাই দিই। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে লেন্স তৈরির সমীকরণ। নাম কি? লেন্স তৈরির সমীকরণ। কিছু এমসিকিউ কনসেপ্ট আছে, সেগুলোর জন্য আমরা কিছু সূত্র আছে আলোচনা করব। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে প্রিজম। সেকেন্ড কনসেপ্ট কি? প্রিজম। আর 3 নম্বর কনসেপ্ট হচ্ছে যে যন্ত্র, আমরা বলবো আলোক যন্ত্র। আলোক যন্ত্র 2 প্রকার, একটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে না, আর একটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। একটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। আমরা ম্যাক্সিমাম টাইমে সিকিউতে, কোথায়? সিকিউতে এই এই কনসেপ্টগুলো থেকেই কোয়েশ্চেন আসছে, মানে এগুলোর ভিতর থেকেই কোয়েশ্চেনগুলো ঘুরে ফিরে কি আসে। তো তুমি যে কোনো সিকিউ যখন পড়বা নিজে নিজে সাজেশন বানাতে পারবা, তুমি দেখবো যে কোন টপিক থেকে আসছে, আমি ওই টপিকের সকল সূত্রগুলো সকল বেসিকগুলো বুঝি কিনা। যেমন ধরো লেন্স তৈরির সমীকরণ বলো, এখানে মানে আলোর প্রতিসরণে কিছু কনসেপ্ট আছে, ওগুলো থেকে আমি সিকিউতে সূত্র আসতে দেখি নেই, কোয়েশ্চেন আসতে দেখি নেই। তো ওগুলো আমি আপাতত তোমাদের জন্য কিছু জিনিস স্কিপ করতেছি, জাস্ট ওগুলো তোমরা নিজেরা নিজেরা পড়ে নিবা। কোনগুলো বুঝছো? ওই যে প্রথম পৃষ্ঠে প্রতিসরণ, গলীয় তলে প্রতিসরণ, ওগুলো এমসিকিউর জন্য নিজেরা নিজেরা পড়ে নিবা। রিভিশন, একটা কথা মনে রাখবা যে আমি কতটুকু দিচ্ছি সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমাদের কতটুকু রিভিশন হচ্ছে। আমি কি বলছি বুঝছো? রিভিশন তোমাদের বাসায়, আমি এখানে জাস্ট একটু ফ্লো নিয়ে আসি, একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, কনসেপ্টগুলোর সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। অনেকদিন আগে পড়ছো, ভুলে গেছো এরকম। আমরা প্রথম যে সূত্রটা পড়বো 1/f=1/μ-μ, আমি শুধুমাত্র যেগুলো এখানে সিকিউতে সবচেয়ে বেশিবার রিপিটেড ঘুরে ফিরে আসে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব বেশি। তাহলে আমরা 1/f কি জানি, আরও কিছু সূত্র আছে, এগুলো আমরা টুকটাক লিখবো। আমরা এটা জানি না 1/f কত, μ-1 1/r-1, এটাকে বলে অ্যাকচুয়ালি লেন্স তৈরির সমীকরণ। এটার কয়েকটা ফাংশনিং মনে রাখবা। এই 1/f এটাই কিন্তু পি, এটাই কিন্তু ক্ষমতা। লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে ডায়োপ্টার। এটি কিন্তু 1/f। আবার 1/f আবার এটাও লেখা যায় 1/b যোগ 1/u। বুঝতেছো? এগুলো সবগুলো একই সূত্রে বাঁধা, একই সাথে, বুঝতেছো? তাহলে আমরা লেন্স তৈরির সমীকরণ যেটা বুঝছি সেটা হচ্ছে 1/b যোগ 1/u, সেটাই পি, সেটাই 1/f। আর সেই 1/f μ-1 1/r1 1/r2। আবার এখানে যে আমরা মিউটা দেখি, এই যে মিউ, এই মিউটা হচ্ছে প্রতিসরণাঙ্ক, কিন্তু এই অধ্যায়ের কোনো প্রতিসরণাঙ্ক সিঙ্গেলই আসে না। এই অধ্যায়ে কোনো প্রতিসরণাঙ্ক সিঙ্গেলই আসে না, মানে এখানে শুধু মিউ দিছি মানে আসলে মিউ না, এটা আসলে ব্যাপারটা আসলে এরকম করে লিখা, μ1 μ2, মানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে। ধরো তুমি একটা কাঁচ, লেন্স তো কাঁচের তৈরি নাকি, একটা কাঁচকে তুমি বাতাসে রাখছো, একটা কাঁচকে কোথায় রাখছো? তাহলে একটা কাঁচকে যদি বাতাসে রাখো তাহলে 1 হচ্ছে যে বাতাস আর 2 হচ্ছে যে কাঁচ, কারণ লেন্সটা কাঁচের তৈরি। আর এই মিউ জি সূত্র হচ্ছে মিউ জি ডিভাইড বাই মিউ এ, মানে পরেরটা বাসেস আগেরটা। আর মিউ এ পানির মানে বাতাসের প্রতিসরাঙ্ক যেহেতু 1 উপরে, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 আর পানির 1.33। কিছু প্রতিসরাঙ্ক মুখস্থ রাখবা। তাহলে এই যে 1.5/1, তাহলে শুধু 1.5 না, তাই আমরা শুধু মিউ লিখি, কারণ বাতাসের সাপেক্ষে। তাহলে কোথাও যদি শুধু মিউ পাও মনে করো এটা বাতাসের সাপেক্ষে। এগুলা R1 R2 হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এখানে এই সূত্রের মধ্যে আরো কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হয়। এই যে তোমার লেন্স যদি উত্তল হয় তখন R2 সবসময় নেগেটিভ, এগুলো মুখস্থ রাখতে হয় এই চ্যাপ্টারে। আমি আগেও বলছিলাম এটার জন্য গাণিতিকটা বেসিক্যালি নিছি, আমি একটু করে দেখাই। এই টার্মগুলো তোমাদের কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। এই যে
কখন বলছি বলো, যদি উভ উত্তল হয়, উত্তল হয় বা উভ উত্তল, আমরা উভ উত্তল বলতে পারি। উভ উত্তল মানে উপপৃষ্ঠ উত্তল মানে উত্তল উত্তল। তাহলে কি R2 হচ্ছে কি নেগেটিভ, R1 হচ্ছে কি পজিটিভ, F হচ্ছে কি Fটা পজিটিভ হবে নেগেটিভ হবে, এটা সূত্র দিয়ে বের করে বলতে পারবা। আর উভয় অবতল যেগুলো বেশি লাগে সেগুলোই বলি। উভয় অবতল মানে দুটোটাই যদি অবতল হয় তখন R1 হচ্ছে নেগেটিভ আর R2 হচ্ছে পজিটিভ। তখন R1 হচ্ছে নেগেটিভ, R2 হচ্ছে কি পজিটিভ। আর অবতল উত্তল, যদি উত্তল অবতল হয় দুটোটাই পজিটিভ, উত্তল অবতল হলে দুটোটাই পজিটিভ। মানে এক পাশ উত্তল আর এক পাশ অবতল। এইটা সবচেয়ে বেশিবার আসে, তারপর রেয়ারলি এটা আসে, কিন্তু এগুলো এরপর এগুলো একটু তেমন একটা আসে না, দোনোটাই পজিটিভ। বাট এগুলো মনে রাখাটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন। কি বলছে বুঝছেন? তারপরে স্যার অবতল উত্তল হইলে, অবতল উত্তল মানে প্রথম পৃষ্ঠ অবতল পরের পৃষ্ঠ উত্তল, তাহলে যে দোনোটাই নেগেটিভ, তাহলে কি দোনোটাই নেগেটিভ, এগুলোতে রিস্ক নেওয়া যাবে না, এগুলো মানে ভুল হয়ে গেলে ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে? তারপরে স্যার সমতল উত্তল সমতল অবতল ইন জেনারেল কেসে লাগে না। সমতল উত্তল সমতল অবতল ইন জেনারেল কেসে লাগে না, আমি লিখলাম না, এত কঠিন করে লাভ নেই, এগুলোই বেশি লাগে, প্রথম দিকে বেশি লাগে। তাহলে কি উভ উত্তল আর এটা কি উভ অবতল নাকি উভ অবতল। তাহলে উভ উত্তলে R2 পজিটিভ R2 নেগেটিভ আর R1 তাহলে কি R1 তো পজিটিভ স্বাভাবিক, আর উভ অবতলে R1 নেগেটিভ R2 তাহলে কি পজিটিভ। মানে এখানে হচ্ছে R1 পজিটিভ R2 নেগেটিভ R1 নেগেটিভ R2 পজিটিভ, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। মানে এক কথা উভ উত্তলটা মনে রাখবা R2 নেগেটিভ হয়, R2 কি হয়। তারপর আরো কিছু মনে রাখবে যে বি আর ইউর ব্যাপার আছে, বাস্তব প্রতিবিম্ব হলে, প্রতিবিম্ব যদি বলে বাস্তব, ইন জেনারেল এগুলো মুখস্থ করে হলো, বাস্তব হলে বি সবসময় পজিটিভ, আর প্রতিবিম্ব যদি অবাস্তব বলে, প্রতিবিম্ব যদি অবাস্তব হয় তাহলে বি সবসময় নেগেটিভ। তারপর এম বিবর্ধন, আমরা বিবর্ধনের সূত্র জানি বস্তু বাই বিম্ব, আমরা বলবো বস্তু বাই বিম্ব, এটা দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, দূরত্ব বাই দূরত্ব, মানে অনেক কিছু দিয়ে প্রকাশ করা যাইতে পারে। দৈর্ঘ্য দিয়েও বিবর্ধন হয়, বিবর্ধন একটা অনুপাত, বস্তুর আকৃতি ডিভাইড বাই বিম্বর আকৃতি, সরি উল্টা বলে দিচ্ছে, বিম্বর আকৃতি লেখছি কিন্তু বিম্বর আকৃতি ডিভাইড বাই বস্তুর আকৃতি। আর এখানে একটা কি দেয় মডুলাস দেয়, মডুলাস উঠে ফেললে এখানে একটা কি দিবা নেগেটিভ দিবা, কি দিবা নেগেটিভ, প্লাস মাইনাস না নেগেটিভ। এইখানের ক্ষেত্রে আর কি বেশি কাজে লাগে, তাহলে বাস্তব হলে বি পজিটিভ, অবাস্তব হলে বি নেগেটিভ। আর এম যদি 0 থেকে বড় মানে গ্রেটার দেন 1 হয় তাহলে হচ্ছে সোজা নাকি সোজা বিবর্ধিত, বিবর্ধিত সোজা, ঠিক আছে সোজা পজিটিভ, এম পজিটিভ হলে সোজা। মেন কথা হচ্ছে আবার এটাও বলে ফেলি, বিম্ব সোজা মানে প্রকৃতি বের করতে বলে অনেক সময়, এই অধ্যায়ের অনেকগুলো কোশ্চেন দেখবা কি বের করতে বলে প্রকৃতি। প্রকৃতি মানে তিনটা জিনিস, কয়টা জিনিস তিনটা, বাস্তব নাকি অবাস্তব, সোজা নাকি উল্টা উল্টো, খর্বিত বিবর্ধিত সমান, এগুলা। তাহলে এম যদি পজিটিভ হয় তাহলে সোজা, আর এম যদি নেগেটিভ হয় তাহলে উল্টা। তারপর আবার এম যদি 1 থেকে বড় হয়, এম যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত, বিবর্ধিত লেখার দরকার নেই, বিবর্ধিত হয়ে যাবে আমরা পেয়ে যাবা। আর এম যদি 1 থেকে এম যদি 1 হয় তাহলে সমান, মানে বস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য সমান, স্বাভাবিকভাবে কাটাকাটি করলে 1 হলে সমান। আর এম যদি লেস দেন 1 হয় তাহলে কি খর্বিত। এই যে এই লেস মেকারের সমীকরণ থেকে এই সকল টার্মগুলো তোমাদেরকে জানা থাকতে হবে। যদি এই সকল টার্মগুলো তোমাদের মোটামুটি জানা থাকে তাহলে তুমি সিকিউতে যাও। কি বলছি বুঝতে পারছো? এগুলো তুমি মোটামুটি জানলে তোমার কঠিন লাগবে না, তুমি আমি সিকিউ করাবো, জাস্ট একটু সূত্র করে একটু রিভিশন দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, আমরা বুঝে কিনা। আমি কিন্তু এখানে এর আগে কিছু কনসেপ্ট আছে ওগুলো আপাতত স্কিপ করছি, তোমরা স্কিপ করিও না, তোমরা বাসায় ভালো করে পড়ি, অধ্যায় থেকে এবারে কোশ্চেন আসবে 100%, মানে সম্ভাবনা খুব 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 বেশি, ঠিক আছে? চলো এরপরে প্রিজম থেকে, প্রিজম থেকে কি কি সূত্র আমরা পড়ছিলাম। প্রিজম থেকে কিছু সংজ্ঞা বইয়ে মানে সিকিউতে আসে, প্রিজম কোন কাকে বলে, ন্যূনতম বিচ্যুতি কাকে বলে, ঠিক আছে? এগুলো একটু শিখবা, এগুলো তো নাম্বারের জন্য তোমাদের, সৌর প্রিজম কাকে বলে, ঠিক আছে? এগুলো একটু শিখবা।
প্রিজম থেকে যেগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট সেরকম কিছু সূত্র হচ্ছে, প্রথম হচ্ছে ডেল ইকুয়াল টু মনে রাখবা I1 যোগ I2 মাইনাস A। প্রিজমের বেসিকটা হচ্ছে যে চিত্রটা, একটা প্রিজমের চিত্র মনে আছে, একটু রিভিশন হালকা। প্রথমে এখানে একটা অবিলম্ব আঁকে ফেলো, এখানে একটা অবিলম্ব আঁকে ফেলো, এগুলো হচ্ছে অবিলম্ব। এগুলো কি ওই যে লেন্সের জন্য অবিলম্ব আঁকতে হয় না? এবার মনে করো বাতাস থেকে কাছে, কাছ থেকে বাতাসে দুইবার প্রতিসরণ হয়, কয়বার প্রতিসরণ? তাহলে এখানে মনে করো একটা রশ্মি আপতিত হইলো, এটা কি হইলো? আপতিত। আপতিত হওয়ার পরে যেহেতু বাতাস থেকে কাছে যাচ্ছে, যেহেতু তাহলে লেন্সটি অবিলম্বের দিকে সরে আসবে। মানে বাতাস থেকে যদি কাছে যায়, যেমন এভাবে দেখো, এটা অবিলম্ব, বাতাস কাছে অবিলম্বের দিকে সরে আসবে। আর কাছ মনে করো এটা হচ্ছে বাতাস, এটা হচ্ছে যে মানে হালকা মাধ্যম আর কি, এক কথাই হালকা, আর এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে অবিলম্বের দিকে সরে আসবে, আর ঘন থেকে হালকা থেকে অবিলম্বের থেকে দূরে সরে যাবে, উল্টা দিক দিয়ে চিন্তা করতে পারো। তাহলে এখন যেহেতু বাতাস থেকে কাছে যাচ্ছে, তাহলে অবিলম্বের দিকে চলে আসবে। আমরা একটু এইভাবে করে ইচ্ছা করে রাখবো, আইকা এখানে আবার পড়বে, এই পৃষ্ঠে পড়বে। তাহলে এই পৃষ্ঠে পড়লে মানে পৃষ্ঠটা দুইটা প্রিজমের, প্রিজমের সংজ্ঞা এরকম যে দুইটা পরস্পর মানে কি ওরা সুন্দর করে বলে না, আমি সংজ্ঞাটা সুন্দর করে বলি তোমাদেরকে। এখানে তো দেওয়া নাই যে দুইটা পরস্পর দুইটা প্রতিসারক তল যদি একে অপরের সাথে 60 ডিগ্রি কোণ করে রাখো, সেটা হচ্ছে কি হয়ে যায়? প্রিজম হয়ে যায়। নর্মালি 60 ডিগ্রি হয়, অন্য কোনো হতে পারে, আমি জাস্ট 60 ডিগ্রি বলছি। তাহলে এখানে যে রশ্মিটা আপতিত হচ্ছে সেটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি হালকা থেকে ঘনতে গেল, তারপরে প্রতিসরিত হইলো, প্রতিসরিত হয়ে সেটা আবার এই দ্বিতীয় পৃষ্ঠে পড়লো, সেটা আবার যেহেতু ঘন থেকে এবার হালকাতে বেরোচ্ছে, বায়ু থেকে কাজ, কাছ থেকে বায়ু না, সেজন্য এ আবার অবিলম্ব থেকে একটু কি দূরে সরে যাবে। কি বলছো বুঝতে পারছো? অবিলম্বের সাথে আপতিত রশ্মির যেই কোণ সেটাকে বলে আপতন কোণ। অবিলম্বের সাথে আপতিত রশ্মির যেই কোণ সেটাকে কি বলে? আপতন কোণ। তাহলে I1, আমরা আপতন কোণ কি ধরছি? মনে করো I1। তারপরে এই যে অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি না, এটা যেই কোণ সেটা হচ্ছে প্রতিসরণ কোণ R1। আবার এই প্রতিসরণ কোণ এখানে যখন পড়বে সেটাকে আমরা আপতন কোণ বলবো না, আবার নতুন করে। কিন্তু আমি এখানে R2 দিয়ে প্রকাশ করতেছি আপতন কোণকে, জাস্ট ওই সিমিলারিটি মজা রাখার জন্য, আর কিছু না, মানে দেখতে যাতে সিমিলারিটি থাকে, নাহলে এটা কিন্তু আপতন কোণই R2, দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ। আবার এটা যখন প্রতিসরিত হয়ে চলে যাচ্ছে সেটাকে প্রতিসরণ কোণ, এটাকে আমরা I2 দ্বারা প্রকাশ করি, যে দেখতে একই রকম একটু বজায় রাখার জন্য। এটাকে অ্যাকচুয়ালি নির্গত রশ্মি বলে। কি রশ্মি বলে? দ্বিতীয় পৃষ্ঠ থেকে যেটা বের হয় সেটা হচ্ছে নির্গত রশ্মি, হচ্ছে নির্গত কোণ। এই তারপর এদেরকে যখন পিছনের দিকে বাড়াই দিবা, এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি, আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পিছন দিকে বাড়ালে ওদের মধ্যে এইখানে একটা যে কোণ উৎপন্ন হয়, এটাকে বলে ডেল্টা। এটাই হচ্ছে তোমার বিচ্যুতি কোণ। তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি যদি পিছনের দিকে বাড়াই দাও, অনেক ছোট দেখা যাচ্ছে আমার ভিডিওতে, যাই হোক আশা করি বুঝবে। তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি যদি পিছনের দিকে বাড়ে যায়, তাহলে কি কোণ? ডেল্টা। আমি এখানে আবার লিখি, এই যে এটা হচ্ছে R1 ধরছি, আর এইখানে যে কোণটা সেটা ধরছি কত? R2, আর এটা I2 I1, ঠিক আছে? আর এখানে যে দুইটা প্রিজমের পরস্পর যে অংশের মধ্যে তারা টাচ করছে, ছেদ করছে, একে অপরের সাথে লেগে আছে, সেই কোণটাকে আমরা বলি প্রিজম কোণ। কি কোণ? প্রিজম কোণ। এ দ্বারা প্রকাশ করি। এই হচ্ছে প্রিজমের বেসিক চিত্রটা তোমাদেরকে চিনানোর জন্য। এবার প্রিজম রিলেটেড সূত্রগুলো দেখতে গেলে তুমি এই চিত্রগুলো লাগবে, ঠিক আছে? বুঝছো এটা? এই এবার এই ডেল্টা, এই যে বিচ্যুতি কোণ যেটা, সেটা বের করার সূত্র হচ্ছে I1 যোগ I2 মাইনাস A। আর এ বের করার আবার একটা সূত্র আছে R1 যোগ R2, এদের যোগফল হচ্ছে A। এগুলা আমার আগের প্লে লিস্টগুলো যদি খুব বেশি প্রয়োজন হয় কারো, একদম 100 আছে, আমি এগুলো প্রমাণ সহ করেছিলাম, প্রমাণ সহ। কেন R1 যোগ R2 সমান A? ওই যে এখানে চতুর্ভুজ ছিল একটা, এই দুটো 90 ডিগ্রি করে, ওইটাকে টোটাল 360 ডিগ্রি, বুঝেছো? এগুলো প্রমাণ আছে, 390 90 180 বাদ, আর বাকি এগুলো করে দেখেছিলাম যে R1 যোগ R2 যোগ করলে আসলে কি হয়, এর মানে সমান হয়। এটা এগুলো আছে, এখন তো ভাই রিভাইস, এখন তো দূর আশাও করাটাও বোকামি। তাহলে এটা এক নম্বর সূত্র, যে এটা, আর ডেল্টা হচ্ছে যে I1 যোগ I2। আরেকটা সূত্র মিউ ইকুয়াল টু, আমরা স্নেলের সূত্র থেকে তো জানি সাইন I ডিভাইড বাই সাইন R, বলতে পারি না? এটা স্নেলের সূত্র, এটা তো প্রথম সূত্র। এগুলো প্রিজমের সাথে রিলেটেড না। তারপর আর কি কি সূত্র আছে প্রিজমে? এই তো মিউর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, যেটা এই অধ্যায়ে সবচেয়ে বেশি লাগে, সেটা হচ্ছে সাইন A প্লাস ডেল এম, ঠিক আছে না? এটা হচ্ছে মিউ সূত্র প্রিজমের, ডিভাইড বাই 2, সাইন A প্লাস ডেল এম ডিভাইড বাই কত? 2, নিচে হচ্ছে সাইন A বাই 2। এটা হচ্ছে যে প্রতিসরণাঙ্ক সূত্র যদি ন্যূনতম বিচ্যুতি কোণ দেওয়া থাকে, যদি ন্যূনতম বিচ্যুতি কোণ কি দেওয়া থাকে, তাহলে বুঝছো? সাইন A প্লাস ডেল এম বাই 2, আর নিচে হচ্ছে সাইন A বাই 2, মিউর মান। কি বলছে বুঝছো? আবার সরু প্রিজম বললে
একটু মনে রাখবে আলাদা করে। আচ্ছা আমি ডেল এম এর কাহিনীটা আগে বলে ফেলি, তারপরে ডেল এম যেটা ন্যূনতম বিচ্যুতি কোণ, সেটা তো ডেল তো এটাই, কিন্তু ডেল এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যদি ডেল এম হয় ন্যূনতম বিচ্যুতি অবস্থানে কিন্তু I1 আর I2 সমান হয়। এটা একটু মনে রাখা উচিত, কোনো না কোনো শিখতে লাগবে। যখন এই বিচ্যুতিটা ন্যূনতম বিচ্যুতি হয় তখন আপতন কোণ আর নির্গমন কোণ, আপতন কোণ আর নির্গমন কোণের মান কিন্তু সমান হয়। এটা সূত্র না, এটা মনে রাখা। ডেল এম যখন হয়, বুঝছো? নর্মাল বিচ্যুতি হলে ঠিক আছে I1 যোগ I2 মাইনাস এ, কিন্তু ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কিন্তু I1 আর I2 কি হয়, সমান হয়। এটা মনে রাখতে হবে। এবার আর কি কি লাগে, এই যে সৌর প্রিজম বললে, যদি প্রিজম সৌর বলে, সৌর প্রিজম তো মনোযোগ দিয়ে যদি বলে সৌর প্রিজম, সৌর প্রিজম কাদেরকে বলে জানো? যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি বা তার চেয়ে কম। নর্মালি প্রিজম কোণ আমি বলছি 60 ডিগ্রি পর্যন্ত হয়, কিন্তু যদি প্রিজম কোণ একদম চিকন হয়ে যায়, সরু 6 ডিগ্রির বা তার কম হয়, তখন এটাকে বলে সৌর প্রিজম। আর ওই সৌর প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি বের করার জন্য একটা সূত্র আছে, মিউ মাইনাস 1 ইন্টু এ। মিউ মাইনাস 1 ইন্টু কত, এটা হচ্ছে সৌর প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি বের করার জন্য। আর এখানে প্রিজম থেকে কিছু সূত্র আছে, আমি লিখে দিচ্ছি, তোমরা বাসায় পড়বে। এগুলো সিকিউতে আসে কম, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ওই যে এগুলো আর কি, এই যে তোমার কৌণিক বিচ্ছুরণ, যেমন ডেল বি মাইনাস ডেল আর, এগুলো এখানে লিখে দিচ্ছি এমনি। কৌণিক বিচ্ছুরণ ডেল বি মাইনাস ডেল আর, ভায়োলেট মানে বেগুনি রশ্মির জন্য বিচ্যুতি বিয়োগ লাল রশ্মির জন্য বিচ্যুতি, এদের পার্থক্যটাই হচ্ছে কি কৌণিক বিচ্ছুরণ। তারপরে ধরো মধ্য রশ্মির বিচ্যুতি, বিচ্ছুরণ ক্ষমতা, এই যে বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা দ্বারা প্রকাশ করো, এটাও ডেল বি মাইনাস ডেল আর ডিভাইডেড বাই কত, ডেল বি মাইনাস ডেল আর ডিভাইড বাই কত, ডেল্টা। মানে বিচ্যুতির স্যার এই ডেল্টা কি, এটা হচ্ছে মধ্য রশ্মির বিচ্যুতি। এই ডেল্টা কি মানে হলুদ রশ্মি বলতে পারো, মাঝখানে হলুদ থাকে না, বেনি আস হ কলা আস স সহর মধ্যে যেটা আছে এটা দেওয়া থাকবে, এগুলো এমসিকিউতে আসে আর কি। মধ্য রশ্মির বিচ্যুতি বলে, এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য, এগুলো না, এগুলো হচ্ছে মেইন সূত্র হচ্ছে এগুলো সিকিউর জন্য। এমসিকিউর জন্য তো লাগবে, তোমরা বাসায় পড়বা, সূত্র পড়লে কি ভাই পড়া শেষ আছে? এই হচ্ছে আমাদের প্রিজম রিলেটেড যদি ম্যাথ আসে আমাদেরকে এগুলো জানতে হবে। প্রিজমের জন্য এর বাইরে কিছু জানার দরকার নেই, মোটামুটি এগুলো জানলেই তুমি আনসার করে ফেলতে পারবা। ঠিক আছে, আমরা সিকিউ করলে বুঝবা। বোর্ডটা দাগ হয়ে যাচ্ছে আজকে, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, লাইট জ্বালাই দিই, সমস্যা নেই। দেখো ওই লাইট এগুলা চারপাশ থেকে চলে আসে, আমার সেটআপটা ঠিক নেই, সেটআপটা ঠিক থাকলে আরো সুন্দর হতো। যাই হোক, এরপর হচ্ছে যে তাহলে আমরা লেন্স তৈরির সমীকরণ রিলেটেড ম্যাথগুলোর কি কি লাগবে সেগুলো বললাম। প্রিজম রিলেটেড ম্যাথগুলোর জন্য কি কি লাগবে বললাম। আর হচ্ছে যন্ত্র কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে অনুবীক্ষণ, একটা হচ্ছে দূরবীক্ষণ। আমরা ইন জেনারেল অনুবীক্ষণ যন্ত্রের জন্য কি কি লাগে সেটা একটু করে দেখি। অনুবীক্ষণ যন্ত্র আবার দুই প্রকার, একটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে যৌগিক বা জটিল, যেটাই বলে সরল, আর একটা হচ্ছে কি যৌগিক অথবা জটিল। বলো, হ্যাঁ যৌগিক অথবা জটিল অনুবীক্ষণ যন্ত্র, যেটা তোমাদের ল্যাবে দেখা যায় আর কি। তো এগুলোর জন্য নর্মালি ফোকাসিং বিবর্ধনটা লাগে। বিবর্ধনের সূত্র অনেক ইম্পর্টেন্ট, 1 প্লাস ডি বাই এফ অথবা 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ। এই দুটোটা সূত্র অথবা দেওয়ার কারণ হচ্ছে যে যদি তোমার এটা বাড়তি দেওয়া থাকে তখন এটা ইউজ করবা, যদি এটা দেওয়া না থাকে, যদি এই জিনিসটা কি সেটা বলতেছি, যদি সেটা দেওয়া না থাকে তুমি ওটা ইউজ করার দরকার নেই। এটা হচ্ছে যে লেন্স থেকে চোখের দূরত্ব, লেন্স থেকে কার দূরত্ব, চোখের দূরত্ব। সরল অনুবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, আতসী কাঁচ, ঠিক আছে না? তো এটার জন্য লেন্স থেকে চোখের দূরত্ব। আর ডি হচ্ছে যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, 25 সেন্টিমিটার না ওইটা। এম হচ্ছে বিবর্ধন। তাহলে এম তুমি এভাবেও বের করতে পারো, এভাবেও বের করতে পারো, যখন যেটা দেওয়া থাকবে, এগুলো মনে রাখবা। আর জটিল অনুবীক্ষণ যন্ত্রের জন্য যদি জটিল বলে তখন এম বের করার সূত্র হচ্ছে যে জটিল বা যৌগিক যেটাই বলে বিও বাই ইউও, ভিও ডিভাইডেড বাই ইউও 1 প্লাস ডি বাই এফ ই, 1 প্লাস ডি ডিভাইড বাই এফ ই। ভিও ইউও কি, জটিল অনুবীক্ষণ যন্ত্রে দেখবে যে দুইটা লেন্স থাকে। কটা লেন্স থাকে, যে দুইটা লেন্স থাকে, একটা হচ্ছে বস্তুর দিকে, একটা হচ্ছে চোখের দিকে। তাহলে হচ্ছে ও হচ্ছে অবজেক্ট, মানে বস্তুর দিকে যে লেন্স আছে তার বিম্বের দূরত্ব ডিভাইড বস্তুর দূরত্ব, স্পষ্ট দর্শন, অভিনেত্র, একটা বলে অভিলক্ষ আর একটা হচ্ছে অভিনেত্র। অভিনেত্র মানে হচ্ছে নেত্র মানে হচ্ছে চোখ, তাহলে অভিনেত্র লেন্স যেটা আছে ওটা ফোকাস দূরত্ব, এগুলো দিয়ে করবা, এম বের করবা। এগুলো ডিরেক্ট সূত্র জানলে ম্যাথ চলে আসে, সমস্যা নেই। এই হচ্ছে তোমার নর্মালি এখান থেকে এগুলো বের করতে পারো। আর একটা সূত্র আছে এল এর,
সেটা এখানে দেয় না কেন আমি বুঝতেছি না। যাই হোক, সেই এল এর সূত্রটা আমরা পাচ্ছি না, মানে হচ্ছে যে এল হচ্ছে যে মানে যন্ত্রের দৈর্ঘ্য, সেটা আমরা পরে পারে লিখবো। এবার আসলে দূরবীক্ষণ যন্ত্র, তাহলে অনুবীক্ষণ গেল, আরেকটা কি দূরবীক্ষণ যন্ত্র। তোমার বইয়ে 2 ধরনের দূরবীক্ষণ যন্ত্র বলা আছে না, তিন 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 ক্যাটাগরি করে টোটাল 6টা দূরবীক্ষণ যন্ত্রের নাম বলা আছে। হ্যাঁ, তো এগুলো একটু শিখবা, দরকার আছে। এখন আপাতত সূত্রগুলো শিখো, যেহেতু এই চ্যাপ্টারের সূত্র লাগবে। প্রথম সূত্র হচ্ছে এম ইকুয়াল টু এফ ও বাই এফ ই। এম ইকুয়াল কত, এফ ও বাই এফ ই, এটা হচ্ছে যে বিবর্ধন, লিখে দিচ্ছি। আরেকটা হচ্ছে এম ইকুয়াল টু এফ ও বাই এফ ই 1 প্লাস এফ ই বাই ডি। আরেকটা হচ্ছে এম ইকুয়াল টু এফ ও বাই এফ ই 1 প্লাস এফ ই বাই ডি। তাহলে উপরেরটার সাথে নিচেরটা মনে রাখা সহজ না? একটা জাস্ট বাড়তি কি আসে, যে 1 প্লাস এফ ই বাই ডি। তাহলে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে যে অসীম দৈর্ঘ্যের ফোকাসিং, একটা শব্দ থাকবে, অসীম দূরত্বের ফোকাসিং, মানে অসীম দূরত্বে ফোকাসিংটা হবে, ফোকাসিংটা বিম্বটা মিলিত হবে অসীমে গিয়ে, স্পষ্ট থাকবে না। আর এটা হচ্ছে যে স্পষ্ট বা স্বাভাবিক দর্শনের ফোকাসিং। এটা কি স্পষ্ট বা স্বাভাবিক দর্শনের ফোকাসিং। তোমাকে একটা কোশ্চেন অনেক সময় সিকিউরিটি আসতে আমি দেখছি, আমি নিজে দেখছি, যে বলে যে মানে কোন ক্ষেত্রে একটা দূরবীক্ষণ যন্ত্র, তো কোন ক্ষেত্রে বস্তুটি বড় দেখাবে, কোন ক্ষেত্রে বস্তুটি বড় দেখাবে বলে। তো বড় দেখাবে এটা মুখস্থ রাখবা, এমনি যদি বের করে দেখাবা সবসময় রাখবো স্বাভাবিক দর্শনের ফোকাসিং এর ক্ষেত্রেই বস্তু কি দেখাই, বড় দেখাই। স্বাভাবিক দর্শনের ফোকাসিং এর ক্ষেত্রেই বস্তু কি দেখাই, বড় দেখা। আর এখানে যন্ত্রের দৈর্ঘ্যগুলো আছে, যেমন অসীম ফোকাসিং এর ক্ষেত্রে, অসীমের ক্ষেত্রে হচ্ছে যে কত, এফ ও যোগ এফ ই, দুটোটা জাস্ট যোগ করে ফেলা, এফ ও যোগ এফ ই। এই যে অসীমের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য, এল হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য, আর এটার ক্ষেত্রে হচ্ছে যে এই এফ ও যোগ ডি এফ ই, ডি যোগ এফ ই, ডি এফ ই গুণফল যোগফল, ডি ইন্টু এফ ই, ডি যোগ এফ ই, শেষ। এটা হচ্ছে কি এই স্বাভাবিক দর্শনে যখন ফোকাসিংয়ে রাখবা, ফোকাসিং করার জন্য স্বাভাবিক দর্শন আর ওই অসীম দৈর্ঘ্যের ফোকাসিং যেটাই বলো, তোমাকে আসলে কি যন্ত্র তো একটাই, ওই যন্ত্রের লেন্সটাকে জাস্ট একটু করতে হয়, যে ছোট বড় করতে হয় না? তো সেক্ষেত্রে এল এর মানটা তো চেঞ্জ হবেই, স্বাভাবিক। এই হচ্ছে যে তোমার যন্ত্র নিয়ে যদি এগুলো পারো এটা। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, দূরবীক্ষণ যন্ত্র তুমি যখন বানাচ্ছ, তুমি সবসময় মনে রাখবে দূরবীক্ষণ যন্ত্রে অভিনেত্রটা ছোট হয়, অভিনেত্রের ফোকাস দূরত্ব ছোট হয়, অভিলক্ষের ফোকাস দূরত্ব একটু বড় হতে হয়। এটা প্রশ্ন বলে দেয় না, অনেক সময় অনেক উদ্দীপকে দেখছি বলে দেয় না, বুঝে নিতে হয়। যে বলছে যে একটি নলের এক প্রান্তে, কি বলবে, একটি নল এক প্রান্তে, যে ঢাকা বোর্ড 2019 ফার্স্ট কোশ্চেনটাই দেখতেছি, ঢাকা বোর্ড 2019-এ বলা আছে একটি নল এক প্রান্তে 4 সেন্টিমিটার আর এক প্রান্তে 100 সেন্টিমিটারের লেন্স লাগাইছো, কিন্তু কোন প্রান্তে কোনটা লাগাইছো এটা বলা নাই। তাহলে 4 সেন্টিমিটার অভিনেত্রী, 100 সেন্টিমিটার অভিলক্ষ, এটা বুঝে নিতে হবে দূরবীক্ষণ যন্ত্র বললে। এই হচ্ছে যে তোমার এইগুলো থেকে নর্মালি ঘুরে ফিরিয়ে কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? তুমি যদি এগুলো পারো, ধরে নিতে হবে তুমি অর্ধেকটা পারো। তো যাই হোক, দেখো এবার দেখো এরপরে কোশ্চেনগুলো দেখো। চলো আমরা সূত্রগুলো একটু রিভিশন দিলাম, মোটামুটি একটু রিকল হইলো মাথায়, আশা করি মনে পড়ছে যে কি কি ছিল কি কি ছিল না, ঠিক আছে না? তো যাই হোক, আমরা সিকিউ শুরু করি। তোমরা অনেকে বলো যে কঠিন লাগে, আমি আশা করব যে আমার এখানে ক্লাস করার পরে, আজকের পরে আর কঠিন লাগবে না ইনশাল্লাহ। অন্তত মেন্টালিটির মধ্যে কঠিন লাগবে না। সিকিউ কঠিন হইলেও মানে একটা গুড মেন্টালিটি থাকবে যে না আমি পারবো, ঠিক আছে? তো এটা আমরা চেষ্টা করব। চলো এরপরে কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন, আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড 2019 সেম প্রশ্ন আসছিল, তাহলে আমরা ওইটা দিয়ে করি, রাজশাহী চট্টগ্রাম 2019, ঠিক আছে? রাজশাহী চট্টগ্রাম 2019 একটা কোশ্চেন আসছিল, দেখো খুব মনোযোগ দিয়ে। বলছে যে 15 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি উভউত্তল, প্রশ্নে বলা আছে উভউত্তল লেন্সের সামনে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করলে 30 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে প্রথম বক্রতার ব্যাসার্ধ দুটোটা কত কত বলছে একটু বলেন তো। প্রথমটা কত? প্রথমটা 15 সেন্টিমিটার আর দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব দেওয়া আছে, আছে তো মনে হয় বস্তু, হ্যাঁ 60 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে তাহলে বস্তুর দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার আর বিম্বের দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, সব দেওয়া আছে, মানে আর ও আর ইউ ভি সব দেওয়া আছে প্রশ্নে, মনোযোগ দিয়ে দেখো। এই মনোযোগ,
প্রথম গ নাম্বার, লেন্সটির উপাদানের প্রতিসরণাঙ্ক বের করো, অর্থাৎ মিউ বের করো। প্রথম কোশ্চেনটা হচ্ছে লেন্সটির উপাদানের প্রতিসরণাঙ্ক অর্থাৎ মিউ বের করো। তো মিউ বের করবা, আর ইউ ভি আছে এমন সূত্র, ওই যে এফ এর সূত্র আর কি ভাই। আমরা 1/f ইকুয়াল টু কি জানি, এই যে মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2 জানি না। এখন 1/f মানে আবার 1/u যোগ 1/v জানি না, বুঝতেছো? এখন ঝামেলা হচ্ছে যে এখানে কি কোথাও বলছে উভোত্তর লেন্স বলছে। আচ্ছা বলছে উভোত্তর লেন্স বলছে মানে r2 নেগেটিভ, r2 নেগেটিভ মানে এটা পজিটিভ হয়ে যাবে। উভোত্তর লেন্স বলছে, উভোত্তর লেন্স যেহেতু বলেই দিছে তাহলে r2 হবে যে নেগেটিভ। কি বলছে বুঝছেন? আর বাস্তব প্রতিবিম্ব অবাস্তব প্রতিবিম্ব কিছু বলছে? পিছনে যেহেতু বলছে বুঝাই নাও বাস্তব। অবাস্তব শব্দের অর্থ হচ্ছে যে লেন্স, মনে করো এটা লেন্স, এখানে বস্তু, বস্তুটা এখানে, তাহলে বিম্বটা তৈরি হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে অবাস্তব। এখানে লেন্স, বস্তুটা এখানে তৈরি হচ্ছে, বিম্বটা মনে করো এখানে, একই যেখানে বস্তু সেখানেই বিম্ব, তাহলে হচ্ছে অবাস্তব। তাহলে বুঝতেছো? তাহলে এটা হচ্ছে বাস্তব, এটা বাস্তব, এটা অবাস্তব। তাহলে এটা বুঝে নিতে হবে যেটা বাস্তব। বাস্তব হলে বি কি পজিটিভ, বি কি পজিটিভ, এগুলো ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। তাহলে বি পজিটিভ মানে যেটা আছে সেটা, তাহলে সবই আছে। তাহলে বলো এবার আমাকে বলো, তুমি বলো পারবা কেন? ইউ দেওয়া আছে, বি দেওয়া আছে, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাবা, নাহলে একবার আনসার মিটারে নিয়ে গেলেও চলে। না নিয়ে যেতে হবে, সরি আনসার নিয়ে গেলে হবে, নাহলে মিউর মান দেখবো যে বড় বড় আসতেছে মনে হয়। নিয়ে গেছে মিটারকে সেন্টিমিটারে, সমস্যা নেই। দেখো নিয়ে গেছে নাকি সেটা বলো না, নিয়ে গেছে, নিয়ে যায় নাই, তাহলে বাদ দাও। r1 দেওয়া আছে 15, r2 দেওয়া আছে 30, 1/f তো আর লাগতেছে না, তাহলে এটা সমান এটা লিখলে তো মিউ বেড়ে যাবে না? শেষ। মিউ কত বেড়েছে বলো তো, আনসারটা বলে দাও। তাহলে মিউটা হচ্ছে কাঁচ, তাহলে লেন্সটা কিসের তৈরি? কাঁচের তৈরি, এটা বলার কি আছে? গ নাম্বার, তাহলে বুঝছো এটা গ নাম্বার। 3 নাম্বার পেয়ে গেলা, 3টা নাম্বার পেয়ে গেলা নেচে নেচে একদম। ঘ নাম্বার, ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকের অন্যান্য শর্তাবলী ঠিক রেখে, অন্যান্য শর্তাবলী শব্দের অর্থ হচ্ছে যে r1 r2 u b এদের মান কোনো চেঞ্জ হবে না, বক্রতার ব্যাসার্ধ সেম থাকবে, ফোকাস দূরত্ব সেম থাকবে, v সেম থাকবে, u সেম থাকবে, সব ঠিক রেখে কি ব্যবস্থা গ্রহণ করলে p এর মান, লেন্সটির ক্ষমতা 1.54 ডায়াপ্টার পাওয়া যায়। অর্থাৎ p কত হবে? 1.54 ডায়াপ্টার হবে কি ব্যবস্থা গ্রহণ করলে। এখন কি ব্যবস্থা গ্রহণ করলো? অন্যান্য শর্তাবলী যদি ঠিক রাখো। শর্তাবলী হচ্ছে যে দুই প্রকার, একটা হচ্ছে যে ভৌত, একটা হচ্ছে যে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ শর্তাবলীর মধ্যে পড়ে, আমি এটা আমার নিচ থেকে বলতেছি, আবার এটা বইয়ের পড়া না, আমি নিচ থেকে বলতেছি। মনে করো তুমি r1 r2 লেন্সের বক্রতার ব্যাসার্ধ চেঞ্জ করতে পারবা না, এটা যেরকম আছে লেন্সটা কাটা সেটা করলা না, বস্তুকে নড়াইলে না, বিম্ব তাহলে ওই জায়গায় আছে, সব ঠিক আছে, তাহলে যে কি ব্যবস্থা গ্রহণ করলে? তাহলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যে মাধ্যম পরিবর্তন করা। মাধ্যম পরিবর্তন করা, মনে করো লেন্সটা এখন বায়ু মাধ্যমে আছে, ওটাকে কাঁচ মাধ্যমে নিয়ে গেলা, লেন্সটা এখন বায়ু মাধ্যমে আছে, ওটাকে পানিতে নিয়ে গেলা বা অন্য কোনো জায়গায় নিয়ে গেলা। তো এটা আরো সহজ, আমরা আরো সহজ। তুমি পি ইকুয়াল, আমি তাহলে বলে নিচ্ছি, তাহলে মিউ চেঞ্জ করলে, কি চেঞ্জ করলে? মিউ চেঞ্জ করলে। মনে করো এখন আমরা মিউর মানটা জানবো না, তাহলে পি ইকুয়াল আমরা সূত্র কি জানি? এই যে এইখানের মধ্যে তুমি লিখবা যে মনে করো মিউ জি ডিভাইডেড বাই মিউ এক্স মাইনাস 1/r1 মাইনাস 1/r2। দেখি বলো তো এটা বুঝছো কিনা। কেন জানো? এখানে যে সিম্পল মিউ আছে, কি সিম্পল নাকি মিউ জি ডিভাইড বাই মিউ এ, এটা মানে হচ্ছে যে আসলে মিউ জি ডিভাইড মিউ এ, কিন্তু মিউ এ এর মান 1 বিদে আমি লিখে নিয়েছি। তারপরে আমি এটা ফার্স্টে ক্লিয়ার করছি যে মিউ কখনো সিম্পল থাকে না, সিঙ্গেল থাকে না, তার সাথে কোনো না কোনো অনুপাত আছে। যদি কেউ না থাকে ধরে নিতে হবে যে বায়ু আছে। তো সেরকম এখন আমরা বায়ু থেকে তো সরাই অন্য কোনো জায়গায় নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? এক্স প্রতিসরণাঙ্কের মাধ্যমে নিয়ে যাচ্ছি, অথবা এক্স ট্যাক্স কিছু লিখতে পারে, মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যমে নিয়ে যাচ্ছি। কত প্রতিসরণাঙ্ক? মিউ, যেটার মান জানি না, যেটা বের করবো। তাহলে পি জানি 1.54, মিউ জি জানি, এই যে বের করছি 1.5, 1 জানি, r1 জানি, r2 জানি, মিউ বেড়ে যাবে না? মিউ বের করো, তাহলে 1.33। মিউ কত বেরিয়েছে? 1.30, 1.3 মনে করো, 1.3 বেরিয়েছে। 1.3 নাকি 1.30? আচ্ছা, যদি কোনো কারণে 1.33 বেরিত, তাহলে আমি আনসারটা আরো স্পেসিফিক বলতে পারতাম যে পানিতে রাখছি। কোথায় রাখছি? যেহেতু 1.3 আর 1.3 যখন থাকে, পয়েন্টের পরে যখন এক ঘর থাকে, এরপরে ঘর কি ধরে নিতে হয়? 0 ধরে নিতে হয়। সেজন্য আমরা 1.30 আর পানি বলতে পারবো না, বাট পানির কাছাকাছি কিছু একটা। কি বলছি বুঝতে পারছো? তাহলে আমরা উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে যদি লেন্সটিকে 1.3 প্রতিসরণাঙ্কের কোনো মাধ্যমে নিয়ে যায়, তাহলে লেন্সটির ক্ষমতা পাওয়া যাবে 1.54। তুমি চাইলে আরো স্পেসিফিক করে এখানে ক্ষমতা কত সেটাও বের করে দেখাতে পারো। আগে ক্ষমতা এত ছিল, এখন ক্ষমতা এত পাওয়া যাবে। ক্ষমতা সূত্র কি? 1/f। শেষ। তুমি 4টা নাম্বার, 4 3 7 নাম্বার হয়ে গেল, নাচে নাচে একদম সহজ। তো বুঝতে পারছো?
কঠিন যারা বলে তারা আসলে বেসিকগুলো অত স্ট্রংলি পড়ে নাই বা সমস্যা। ক্লাসে যারা আসে নাই তারা কঠিন বলে, ক্লাসে আসলে জীবনে কঠিন বলবে না। ক্লাস মিস দেওয়া যাবে না, যতই অনলাইন থাকুক অনলাইন থাকুক, ঠিক আছে না? ক্লাসের মজা কি অনলাইনে পাওয়া যাবে ভাই? আমরা একটা বোর্ড করলাম, চলো আরো করি। দিনাজপুর বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2019, ডিজে 19। তো ডিজে 19 কি? একটি উভ উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার। উভ উত্তল লেন্স বলে দিছে, তাহলে বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 30 সেন্টিমিটার আর R2 হচ্ছে কত? 40 সেন্টিমিটার। উভ উত্তল লেন্স যেহেতু R2 নেগেটিভ, R2 কি? শেষ। এরপরে বলছে কি, বায়ু সাপেক্ষে কাছে ও পানির প্রতিসরণাঙ্ক 1.5 1.33। এটার অর্থ a মিউ জি 1.5, a মিউ ডাব্লিউ 1.33। এগুলো এমনও জানি আমরা মুখস্থ। এগুলো বলছে, বোঝা যাচ্ছে কোশ্চেনটা সহজ হবে। বায়ুতে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। ফোকাস দূরত্ব নির্ণয়ের সূত্র কি? 1/f মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2 সব দেওয়া আছে, বের করে বলতে পারবো। বায়ুতে বলছে তাহলে আরো সহজ, এ মিউ জি। গ শেষ, 3 নম্বর পাই গেছো। ঘ নাম্বার বলছে কি, লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে? পানিতে ডুবাবা, আবার বের করবা এ মিউ ডাব্লিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2, আবার 1/f বের করবা। চাইলে বাঘটাকে করতে পারো, বাঘটাক করে, হ্যাঁ বাঘটাক করছে, বাঘ করে দেখাবা যে f2 হচ্ছে 3.85 f1, মানে এটাকে এটা দিয়ে ভাগ করে দিবা। এটা মনে করো পানিতে বাড়িতে, তাহলে f2 হচ্ছে 3.85 f1, তাহলে কি 3.85 গুণ বেড়ে যাবে পানিতে নিয়ে গেলে। তুমি এই কোশ্চেনটার জন্য ওরা কত নাম্বার দিছে? 10 নাম্বার। দিনাজপুর। চলেন, কঠিন লাগে না। দেখো, এটা প্রিজমের ম্যাথ করাতে চাচ্ছি, একটা প্রিজম। এইটা করো, এটা করলে প্রিজম থেকে আর পৃথিবীতে আর কিছু লাগবে না। এই একটা ম্যাথ করো, যদি প্রিজম থেকে একটা ম্যাথ বুঝো, আমি আগের থেকে এই ম্যাথটা চ্যালেঞ্জ দিয়ে বুঝাচ্ছি আগে, তারপরে এই একটা ম্যাথ যদি কেউ করো প্রিজম থেকে 18 সালের ঢাকা, দিনাজপুর, সিলেট, ওই দিকের বোর্ডগুলা, সম্মিলিত বোর্ড তো 2টা হয়েছিল 18 সালে না, ঢাকা, সিলেট, দিনাজপুরের ওই কোশ্চেনটা যদি করতে পারো, ঢাকা, সিলেট, ডিজে 18 যদি করতে পারো, তাহলে হ্যাঁ, তাহলে তোমার প্রিজম রিলেটেড কোনো সমস্যা আমার মতে থাকবে না ইনশাল্লাহ। তো চলো আমরা আগে চিত্রটা আঁকি উদ্দীপকের, ভালো করে দেখবা। যেরকম ওরা বলছে আমি সেরকম আঁকবো, ঠিক আছে? ওরা এখানে এরকম একটা এদ্দুত দিয়ে আটকে দিচ্ছে, আমিও আটকে দিব। এদ্দুত দিচ্ছে 60 ডিগ্রি বলছে আমিও বললাম, তারপরে ডট 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 দিচ্ছে আমিও দিব। এই যে এখান থেকে এখানে আছে, তারপরে এটাকে পিছনের দিকে বাড়াইছে, এখান দিয়ে দাগ দিছে, এখান দিয়ে পিছনের দিকে বাড়াইছে, এখানে একটা ডেল, এটার মান বলছে 30 ডিগ্রি, এটা বলছে 60 ডিগ্রি না। এটা হচ্ছে যে আপনাদের চিত্র। এখানে অনেক ইনফরমেশন দেওয়া নাই, অনেক ইনফরমেশন। যেমন আমরা যদি চিত্র বুঝি, এবার আমি আমার চিত্রটা আঁকবো, সিকিউর চিত্র তো ওরাও তো উদ্দীপক চিত্র দিচ্ছে, আমার চিত্র আঁকলে তাহলে এটাকে পিছনের দিকে বাড়াবো, এটাকে পিছনে, এখানে একটা অবিলম্ব আঁকবো, আঁকলে এখানে একটা R1 দরকার, এখানে একটা R2 দরকার, এগুলো দেওয়া নেই। এখানে I2 দরকার, দেওয়া নাই। অনেক কিছু দেওয়া, 3টে ইনফরমেশন দেওয়া নেই প্রশ্ন অনুসারে, কিন্তু 3টে ইনফরমেশন দেওয়া নেই, একটা হচ্ছে R1, R2, I2। আর ওদের অনুসারে I1 দেওয়া আছে, কি দেওয়া আছে? I1 দেওয়া আছে, ডেল্টা দেওয়া আছে, এ দেওয়া আছে। এই 3টে জিনিস ওদের ইনফরমেশন থেকে দেওয়া আছে। আমরা চিত্রগুলোকে আগে ভালো মতো অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করলে আমরা এরকম কিছু একটা পাচ্ছি কিনা ভাই? পাচ্ছি, ধন্যবাদ, পাচ্ছি। তো চলেন এবার হচ্ছে যে আপনাদের কোশ্চেন কি, গ নাম্বার বলছে যে প্রিজমের প্রতিসরণাঙ্ক কত? গ নাম্বার কি বলছে বলেন তো বাবা? প্রিজমের প্রতিসরণাঙ্ক। বাবা বলতে বলতে হয়ে গেছে, ফলা হয় ছোট ছোট। তো দেখো, প্রিজমের প্রতিসরণাঙ্ক, আমার ফলা হয় না, আমার স্কুলের ফলাফল। প্রিজমের প্রতিসরণাঙ্ক কত? আচ্ছা, কত বলে আমি কি প্রশ্ন করতেছি, এটা তো বের করবো। প্রিজমের প্রতিসরণাঙ্কটা বের করবো, তো বের করার সূত্র কি? তাহলে বা হচ্ছে খুশি হয়ে গেছে কি? এত প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করার সূত্র হচ্ছে যে ভাইয়া এটা দেখো, সাইন a প্লাস ডেল m/2 ডিভাইড বাই সাইন a/2।
এখন এগুলো করতে গেলে ডেল এম লাগে, ডেল এম কি লাগে, ডেল এম। এখন ডেল এম হইতে হলে ন্যূনতম বিচ্যুতি, ডেল এম হচ্ছে কি আবার বলো তো, ন্যূনতম বিচ্যুতি। ওইটা বলে দিতে হয় প্রিজমটার ন্যূনতম বিচ্যুতি অবস্থান আছে এটা প্রশ্নে, অথবা চিত্র দিয়ে বলে দিতে হয় I1 I2 যে দুটোটাই 60 ডিগ্রি 60 ডিগ্রি দিতে আমরা ধরে নিতাম যে প্রিজমটা কি আছে, কিন্তু এখানে কিন্তু বলে দেয় নাই, তাই আমি এই সত্যি ইউজ করে ম্যাথ করতে পারবো না, বাট ডেল এম ইউজ করার কোনো কাহিনী আমার কাছে জানা নাই। তাহলে আমরা অন্য আর কোন সূত্র আছে কি মিউ বের করার, আছে, সেটা কি স্যার সাইন আই বাই সাইন আর অথবা সাইন আই বাই কত সাইন আর, এই সূত্রগুলো কি ইউজ করেই আমাকে মিউ বের করতে হবে। এখন স্যার টেকনিক্যালি সহজ, কেন সহজ, কারণ ধরেন স্যার মনে করেন I1 আছে, হ্যাঁ আমি I1 দিয়ে করব, মনে করো আগে বুঝো, তাহলে এখানে R1 দিতে হবে অবভিয়াসলি, কিন্তু আমার R1 জানা নেই। আবার মনে করো স্যার আমি I2 দিয়ে করব, এখানে সাইন R2 দিতে হবে অবভিয়াসলি, কিন্তু আমার R2 I2 দুটোটাই জানা নেই, তাহলে ওই দিক থেকে এটা বেশি পারফেক্ট, এটা করলে ভালো, কারণ অ্যাটলিস্ট I1 তো জানা আছে, এখানে তো দুটোটাই জানা নেই। এখন এখন আমাদের কাজ কি মিউ বের করা, মানে মিউ বের করা, কিন্তু মিউ বের করতে গিয়ে আমাদের কাজ কি হলো R1 বের করা। এবার আমাদের এগুলো হচ্ছে অ্যালগরিদমিক স্টাইলে করবা, অ্যালগরিদম যেভাবে স্টেপ বাই স্টেপ করে প্রবলেম সলভ করে, আমরাও মানে অ্যালগরিদম স্টাইলে কি করতেছি, I1 তো জানা আছে, মিউ বের করবো, তাহলে R1 বের করি। এবার আমাদের প্রবলেমটা অন্য জায়গায় প্রশ্নে কনভার্ট হয়েছে কি R1 বের করি। এবার R1 বের করার জন্য কি কি সূত্র তুমি জানো, চিত্র থেকে বের করতে পারবো না, তুমি স্যার আমি জ্যামিতিক ভাবে বের করে ফেলি, না জ্যামিতিক ভাবে করা সম্ভব না ভাই। ঠিক আছে, আমরা প্রথম যে R1 এর সূত্রগুলো জানি, R1 এর সূত্র এটা জানি না, R1 যোগ R2 সমান এ মানে হচ্ছে 60 ডিগ্রি, আমি 60 ডিগ্রি লিখি ডিরেক্ট। R1 যোগ R2 সমান কত, এ না, এ মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। কিন্তু সমস্যা স্যার R1 R2 দুইটাই অজানা, তো দুইটা অজানা রাশির মান একটা সমীকরণ থেকে তো বের হবে না। আচ্ছা তাও একটা জিনিস তো বের হইলো, আর একটা সূত্র জানি ডেল ইকুয়াল টু I1 যোগ I2 মাইনাস এ মানে কত 60 ডিগ্রি। তো স্যার এখানের সাথে কি, হ্যাঁ আছে, I2টা বের করতে পারবো। দেখো আমি তোমাকে দেখাই কিভাবে করবা। ধরো বললাম না এই অঙ্কটা যদি কেউ বুঝে, এটা একটু টাফ, এটা যদি করতে পারে তাহলে মোটামুটি সব শেষ। এখান থেকে মনে করো কিছু একটা তো বের হবে, R1 এর একটা মান বের হবে, আমরা তো আমাদের উদ্দেশ্য কিন্তু R1, আমরা R2 কে এত ফোকাস দিচ্ছি না, তাহলে R1 এর মান বের হবে কত 60 মাইনাস R2, অথবা R2 এর মান বের হবে 60 মাইনাস R1, আমরা R2 এর মানটাই বের করবো। তোমার স্যার R2 কেন, আমরা R1 না, R2 বের করবো কেন তোমরা তো জানো, R2 কে বাদ দেওয়ার জন্য, কোনো কিছু বের করি কেন তাকে বাদ দেওয়ার জন্য। আচ্ছা R2 বের করলাম, ওখানে R1 এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে আমরা কি I1 ও জানি, 60 ও জানি, ডেল্টাও জানি। মজাটা কোথায় দেখো, I1 জানো, 60 I2 জানো, বের করে ফেলতে পারবো না, ডেল্টা জানা আছে যে, ডেল্টা মানে 30 ডিগ্রি বের হবে। ডেল্টা কত ডিগ্রি বের হবে বলো তো, 30 ডিগ্রি। I2 কত ডিগ্রি বের হবে 30, কারণ I1 কত ভাইয়া 60 না, ইভা হতো 60, তাহলে 60 এই যে I1 60 না, কাটা, তাহলে I2 সমান ডেল্টা, তাহলে I2 কত, ডেল্টা কত 30 ডিগ্রি না, তাহলে I2 বেড়ে গেল। এটা একটা মজা আছে যে স্যার I2টা বেড়ে গেল, এখন আবার I2 জানি, এখান থেকে আবার I1ও জানি। সমস্যা হচ্ছে ঘুরে ফিরে R1 আর R2 দুটাই আমরা জানি না, সমস্যা নেই, বের হয়ে যাবে। এবার আমি তোমাকে একটা জিনিস দেখাই, মিউ ইকুয়াল টু মনে করো সাইন I2 বাই সাইন R2 লিখলা, সাইন I2 বাই সাইন R2 লিখলা, মিউ ইকুয়াল টু কত সাইন I2 ডিভাইড বাই সাইন R2, না একটু ঝামেলা আছে, আচ্ছা লিখলা। আর আরেকটা মিউ ইকুয়াল টু কত বলো তো ভাইয়া, সাইন I1 ডিভাইড বাই সাইন R1 লিখলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দোনোটাকে একটাকে একটা দিয়ে ভাগ করে দাও, কারণ আমি মিউর মান বের করবো, কিন্তু পরে আগে মিউটা বাদ দিই, একটাকে একটা দিয়ে কি করে দাও, দোনোটাই সূত্র কারেক্ট কিনা, দোনোটাই কারেক্ট কিনা, মিউ সমান সাইন I1 বাই R1 লেখা যায়, সেই মিউ সমান সাইন I2 বাই R2 লেখা যায়। এখন একটাকে একটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি, সাইন I2 বাই সাইন R2 না, ইন্টু উল্টাই যাবে সাইন R1 ডিভাইড বাই সাইন I1 ইকুয়ালস টু 1। বলো তো এটা বুঝছো কিনা, এটা বুঝছো, এটা বুঝো নাই, একটাকে একটা দিয়ে ভাগ করে দিচ্ছে, কোনো সমস্যা আছে, মিউ মিউ কাটা 1, সাইন I2 বাই সাইন R2, সাইন I1 বাই R1 উল্টে গেছে। হ্যাঁ এবার হচ্ছে যে I2 জানো, I1 জানো, তার মানে এই দুটো জানা ভ্যালু। R2 এর জায়গায় আমি যেহেতু ডিরেক্ট R2 এর জায়গায় আমি এটা লিখতে পারি, R2 এর জায়গায় আমি 60 মাইনাস R1 লিখতে পারি, হয়েছে তো। এবার তুমি কাজগুলো দেখো, একটা লাইন লিখবো, পুরোটা আর করবো না, তোমাদের কাছে মাপ চাই নিচ্ছে, আমি পুরোটা করবো না, একটু করার সময় নেই আমার থেকে। সাইন I2 কত স্যার, সাইন 30, সাইন I1 কত লিখে ফেলো, সাইন 60, মান তো আছে,
সাইন R2 কত? সাইন 60 মাইনাস R1, আর উপর হচ্ছে সাইন R1 সমান হচ্ছে কত? 1। এবার আরেকটা কাজ করতে পারো, সবগুলোকে এক পাশে নিয়ে যাও গা। তাহলে আমি তোমাকে একটা জিনিস দেখে আরেকটা লাইন করে দিচ্ছি, যাও এই পাশে নিয়ে যাও। এই পাশে নিয়ে গেলে আমরা কত লিখতে পারি? এই পাশে সাইন 30 মানে হাফ সাইন R1 রাখলা, আর ওই পাশে কত লিখতে পারি? √3/2। সাইন 60 মানে হচ্ছে কত? √3/2। এবার সাইন 60 মাইনাস R1, এটা তো আমরা আবার R1 আর ক্রিয়েশন, এবার কিন্তু বের হবে যেটা শিওর তুমি। কেন? কারণ এবার সমীকরণ একটা, চলক অজানা রাশিও একটা, তাই বের হবে শিওর। এবং তোমার কাজ হচ্ছে কেমনে বের করবে তুমি জানো। আমার কথাগুলো বুঝতেছো? তাহলে a মাইনাস b সূত্র দিতে পারো। সাইন a মাইনাস b সূত্র কি? সাইন a cos b মাইনাস cos a সাইন, দেখো ত্রিকোণমিতি তুমি মনে করছো খালি ম্যাথের জন্য না। সাইন a cos b মাইনাস cos a সাইন b, দেখা যাচ্ছে এটা ভিডিওতে। সাইন a cos b, তাহলে সাইন 60 cos R1 মাইনাস cos 60 সাইন R1। মোটামুটি বুঝা গেছে? তাহলে এখানে কত? হাফ সাইন R1 √3/2, √3/2 কত? 3/4। এটা এরকম করলে আর কি 3/4 cos R1 মাইনাস cos 60 হচ্ছে হাফ, cos 60 হচ্ছে কত? হাফ, √3/2 আর হাফ গুণ করব √3/4 সাইন R1। তুমি একটা কাজ করো, সবাইকে সাইন R1 দিয়ে ভাগ করে দাও। সবাইকে কি দিয়ে ভাগ করে দাও? তাহলে এখানে এটা ফ্রি হয়ে যাক, এটা ফ্রি হয়ে যায়। এখানে কত থাকবে? হাফ। এখানে থাকবে 3/4 cot R1 কত থাকবে? আর এখানে √3/4 1। এবার আরো সহজ হয়ে গেল না? এবার এইটাকে এই পাশে নিয়ে আসবা, 3/4 দ্বারা ভাগ করবা, একটা মান বেরোবে। আচ্ছা করে ফেলি, যেহেতু করে ফেলছি এত কষ্ট করছি। তাহলে cot R1 সমান হাফ এর সাথে √3/4 যোগ করো। একটা ক্যালকুলেটর বের করো তো। আমি লিখি একটা কাজ লিখি, তোমরা সবাই এটা করে আমাকে বলো। হাফ যোগ √3/4 ডিভাইডেড বাই 3/4। তাড়াতাড়ি করো, সময় নাই, কারণ কট আবার ক্যালকুলেটর করতে ঝামেলা। তাহলে এটার আনসার কত আসছে আমি এখানে লিখি। তাহলে কট R1 সমান আসছে 2 প্লাস √3/3। তা মনে করো কট ক্যালকুলেটরে বসাতে পারতেছি না, তাহলে 10 মানে ফেলো। তাহলে 10 সমান কত? 3/2 প্লাস √3 না? আর শুধু R1 সমান কত? 10 ইনভার্স না? এই যে 10 ইনভার্স, এই আনসারটা। তাহলে 10 ইনভার্স দাও। 10 ইনভার্স আমি লিখি 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। আনসার হচ্ছে 38.79। ঠিক আছে না? মানে আমরা 38.80 ডিগ্রিও বলতে পারি প্রায়। এইটা হচ্ছে তোমার R1 এর মান। এখনো বের হয়নি, এখন আনসার বের হয়নি। R1 বেরিয়েছে, যে এত খুশি হওয়ার পিছনে কি বেরিয়েছে? R1 কি বেরিয়েছে? R1। কিন্তু এটা আমার R1টা লাইটের মধ্যে গেছে গা, নিচে দিক করে লিখি 38.80 ডিগ্রি। ওকে, এবার তোমার কাজ কোথায় ছিল? এই মিউ। এরপরে ভাই আমাকে ছেড়ে দাও, তোমরা পারবা সাইন I1 মানে সাইন 30 ডিভাইডেড সাইন R1 মানে সাইন R1 আর সাইন 38.80। একটাকে একটা দিয়ে ভাগ করবে। আমি শুধু আনসারটা বলে দিচ্ছি। মিউ কত? 1.38 বেরোবে। মিউ কত বেরোবে? ক্যালকুলেশন করবা, আনসার বেরোবে 1.38 মিউ মান। এটি হচ্ছে আনসার। ওকে, ধন্যবাদ। এটা হচ্ছে গ, মানে একদম মক্তল্লা খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে। গ নাম্বার 3 নাম্বার ফ্রি ফ্রি দিছে বহুত, আর দিবে না। এরকম করি, এরকম একটা অঙ্ক দিলে পরীক্ষায় আর কোনো মক্তল্লা নাই। এই যে এরকম দিলে কেমন হবে? প্রিজমকে কিন্তু ইন জেনারেল আমরা সহজ হিসেবেই চিনি। সেই সহজ মানুষকে ঘাটাইলে যে কঠিন হয়ে যায়, সেটা প্রিজম একটু করে কি ডেমনস্ট্রেশন দিল। চলো আমরা ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার তো করলাম, অনেক সময় নষ্ট করলাম। তবে এই কোশ্চেনে যদি কেউ বুঝে, তাহলে সে প্রিজমের আগা মাথা সব বুঝে গেছে, সে কাহিনীগুলো সব বুঝে গেছে, ঠিক না? এই কোশ্চেনের ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বার কি বলছে? ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে। কোশ্চেনটা আবার পড়ো তো, আবার পড়ো কোশ্চেনটা, আবার পড়ো। এই ন্যূনতম বিচ্যুতি শব্দটা পাইছো? তাহলে কি পরিবর্তন করতে চাইছে? আপতন কোণ না? আপতন কোণ কোনটা? এটা না I1 না? নির্গমন কোণ কোনটা? I2 না? কিন্তু ন্যূনতম বিচ্যুতিতে একটা কথা মনে রাখবো অলওয়েজ, ন্যূনতম বিচ্যুতি হইলে I1 আর I2 কি হয়? যদি সমান হয়, যদি হয় তাহলে আমরা
বিচ্যুতির যে সূত্রটা আমরা শিখছি I1 যোগ I2 মাইনাস এ, সেটাকে 2I1 মাইনাস এ বলতে পারবো? 2I1 মাইনাস এ বলতে পারবো? বলছেন ন্যূনতম বিচ্যুতির জন্য। হ্যাঁ জি, ধরো আচ্ছা শোনো, 2I1 মাইনাস এটা লেখা যায় ডেল্টা এম ইকুয়াল টু, আগে এটা বুঝতে হবে, এটা বুঝলে পুরো অঙ্ক সারণীর যা সেখানের মধ্যে আসে। তা ডেল্টা এম ইকুয়াল টু কত? 2I মাইনাস। এখন কথা হচ্ছে যে ন্যূনতম বিচ্যুতি ঘটে তা আপতন কোণের কি পরিবর্তন করতে হবে। এখন আপতন কোণের মান তো বের করব, এর মান তো আমরা জানি, কিন্তু ডেল্টা এম এর মান তো, ডেল্টা এম তো ন্যূনতম বিচ্যুতি, ওইটা তো আমরা আবার কি জানি না, জানি তো সেটা আবার বের করতে হবে। ডেল্টা এম বের করতে হবে, এ জানি, I1 তো বের করবো, কোশ্চেনটাই হচ্ছে I1 বের করা। তো এটার জন্য আমরা একটা সূত্র জানি না, মিউ ইকুয়াল টু, মিউ যেহেতু গ হতে পাই গেছি, তাহলে সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। মিউ গ হতে পাইছি না 1.38, এ 60, ডেল্টা এম বের করব এ বাই টু সাইন 30, 30 দ্বারা মিউকে গুণ করব, গুণফলটাকে সাইন ইনভার্স করব, গুণফলটা কি করব সাইন ইনভার্স, যেটা আসে তাকে 2 দ্বারা গুণ করব, তার থেকে এ বিয়োগ করব, ডেল্টা এম কত ডিগ্রি সেটা বের হয়ে যাবে না, সেটা বের হবে। আমার একটু শর্টকাট করার জন্য তোমাদের একটু তাড়াতাড়ি বলি, ডেল্টা এম কত বের হবে বুঝছো নাকি? 27.26, নাকি বুঝো নাই? নাকি পারবা না বলো? না পারলে বলো, আমি পুরোটা করে দিবো, এটা না পারলে মরে যাওয়া উচিত, এক গ্লাস পানিতে ডুব দিয়ে মরে যাও। সাইন এ বাই টু মানে কত? সাইন 30, মিউ গুণ করবা, সাইন এ পাশে আসবে সাইন ইনভার্স, 2 দ্বারা গুণ হবে, এ বিয়োগ করবে 27.26, সেই 27.26 এখানে বসাবা, মাইনাস এ পাশে আসবে যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, I1 বেরিয়ে যাবে না? I1 কত বেরিয়েছে? 43.63, 43.63 ডিগ্রি হইতে হবে I1 এর মান। এখন বলছে কি পরিবর্তন করলে, তাহলে আগে কত ছিল 60, এখন কত 43.63, 63 বলাটা ভুল না, 63, ও মাই গড, বাদ দাও, ইন্টারের মধ্যে সব যায়, এসএসসির জন্য এগুলো ভুল। হ্যাঁ আমরা ভাই কত কিছু বলে ফেলছি এগুলা। এমনি সৌন্দর্য হচ্ছে 43.63 ডিগ্রি, 60 থেকে 43.63 ডিগ্রি বিয়োগ করবেন, সরি ভুল বলছি না, 43.63, 43.63 ডিগ্রি বিয়োগ করবেন 60 ডিগ্রি থেকে, তাহলে আপনি পাবেন 16 ডিগ্রি, 16 পয়েন্ট মনে হয় 37 না, বিয়োগফলটা ওইরকমই তো হবে, 16.37 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে? আপতন কোণের মান 16.37 ডিগ্রি কমাইতে হবে, কমিয়ে 43.63 ডিগ্রিতে আনতে হবে, তাহলে আপনি কি পাবেন? ন্যূনতম বিচ্যুতি পাবেন, যেটার মান হচ্ছে 27.26 ডিগ্রি। এটার ঘর নাম্বারটা গ থেকে সহজ। যাই হোক, আমরা আরো করাই, চলেন। আজকের লাস্ট কোয়েশ্চেন হিসেবে একটা যন্ত্র থেকে করাই, কি বলো? যন্ত্র থেকে তো একটা কোয়েশ্চেনও পাই নাই, যন্ত্র গেল কোথায়? আমি তো বলি কি, যন্ত্র থেকে একটা কোয়েশ্চেনও পাইলাম না যে, রাগ করছে মনে হয়। কুমিল্লারটাও কিন্তু গিয়া মানে লেন্স প্রস্তুতকারক, আবার ঢাকা বোর্ড 2017 হচ্ছে তোমার কি প্রিজম। আচ্ছা দেখো, ঢাকা বোর্ড 2019, ওটা তোমাদের টেস্ট পেপারে দেয় নাই, কেন দেয় না কে জানে, ঢাকা বোর্ডের সাথে সমস্যা আছে মনে, এটা গাণিতিক থেকে করাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন আজকে ক্লাসে, কয়টা বাজে দেখো তো, টাইম হয়েছে 10, বরাবর টাইম হয়ে গেছে। আচ্ছা তাও লাস্ট কোয়েশ্চেন হিসেবে এটা করাই, কারণ একটা কোয়েশ্চেন অন্তত ভালো করে করো, কেউ যদি শুধু এই ভিডিওটাও দেখে তার রিভাইজ হয়ে যাবে, যদি আমরা এরপরেও আরো ক্লাস করাবো। কিন্তু তোমরা কি মনে হয় এই ক্লাসটা করার পর, আছে যন্ত্রটা বলি, তোমাদের অধ্যায় 6 এর একটা ধারণা চেঞ্জ হয়ে গেছে না? কঠিন কি এখানে? ওই কালকে জানি কে জানি বলছিল কঠিন, কিসে কঠিন? পারলে কঠিন, না পারলে সহজ, সরি উল্টা বলে বলছি। একজন ছাত্র 100 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি লেন্স নিয়ে 0.01 সেন্টিমিটার দৈর্ঘ্যের কণা পরীক্ষা করছিল। তাহলে একটা ফোকাস দূরত্ব নিচ্ছে যেটার দৈর্ঘ্য হচ্ছে যে 100 সেন্টিমিটার, সে একটা কণা পরীক্ষা করছিল যার দৈর্ঘ্য হচ্ছে কত 0.01 সেন্টিমিটার, পরীক্ষা করছিল, করুক, করতে গিয়ে সে দেখলো যে পরে, আচ্ছা করলো, এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে পরে সে একটি নলের এক প্রান্তে এই লেন্স এবং অন্য প্রান্তে 4 সেন্টিমিটার ফোকাস দূরত্বের আরেকটা লেন্স লাগাইছে। এক প্রান্তে এই লেন্স, আরেক প্রান্তে হচ্ছে 4 সেন্টিমিটার ফোকাস দূরত্বের আরেকটা লেন্স লাগাইছে। তাহলে প্রথম গল্পটা হচ্ছে যে অনুবীক্ষণ যন্ত্রের, বুঝতেই পারতেছো, আর দ্বিতীয় যন্ত্রটা হচ্ছে যে কি, দূরবীক্ষণ যন্ত্রের। আমি তোমাকে আরো স্পেসিফিক করে বলি, প্রথমটা কি অনুবীক্ষণ যন্ত্র বলতে, আবার সরল অনুবীক্ষণ যন্ত্র। কেন আপনি বুঝছেন কেমনে? প্রথমত ফোকাস দূরত্ব দেওয়া আছে একটা,
জটিল অনুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের জন্য দুইটা দেওয়া থাকতো। দ্বিতীয়ত বস্তুর দৈর্ঘ্যটা এতটাও ছোট না, যেটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যায় 0.01, সেই জন্য সে প্রথম যন্ত্রটা হচ্ছে কি সরল অনুবীক্ষণ যন্ত্র, আর দ্বিতীয়টা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। কোন দূরবীক্ষণ, নব নাকি ভূ, ভূ না কি একটা আছে, আমি নাম ভুলে গেছি, আমার মাথায় আসতেছে না শব্দটা, নব দূরবীক্ষণ যন্ত্র তো, আর একটা কি যেটা হোক। তো সে হচ্ছে যে মানে পরেরটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের জন্য, কারণ ওইটাতে সূত্রের কোনো পার্থক্য নেই, তাই টেনশন নেই। ওই সরল অনুবীক্ষণ আর জটিল অনুবীক্ষণের মধ্যে সূত্রের পার্থক্য আছে। আর প্রথমটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। ওই ছাত্রটা কত ভালো ছাত্র দেখছো। আর তোমরা কি করো, নানা বাড়ি যাও, খালা বাড়ি যাও, ঘুরতে যাও নাকি? ভুল বলছে কিছু? গ নাম্বার, ছোট কণাগুলোকে কত বড় দেখাচ্ছিল? এই যে 0.01 সেন্টিমিটারের ছোট ছোট কণাগুলো পরীক্ষা করতেছিল না, প্রশ্ন হচ্ছে এই ছোট কণাগুলোকে কত বড় দেখাচ্ছিল। কি বের করব? বিবর্ধন। কি বের করব? বস্তুর দৈর্ঘ্য। এই দুইটা জিনিস বের করলে তো হয়। বস্তুর দৈর্ঘ্য যত তত বড় দেখাচ্ছিল। তো প্রথমে কি বিবর্ধন। সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধনের সূত্র কি? 1+d/f, মনে নাই একটু আগে লিখছি 1+ অথবা 1+d-a/f। এ কি? চোখ থেকে লেন্সের দূরত্ব, এটা দেওয়া আছে প্রশ্নে, তাহলে ভেজাল কেন করবা? তুমি এটা লিখবা। ডি কত? 25 সেন্টিমিটার। ডি কত বলো? 25 সেন্টিমিটার। এফ কত? 100 সেন্টিমিটার। সব সেন্টিমিটার আছে, ভাগ করার দরকার না, একটা একটা ভাগ করে দেবো, 1 থেকে বের করে দেবো। এম বেরিয়ে যাবে নাকি পারবা না? এম কত বেরিয়েছে? এম বেরিয়েছে 1.25। এম কত বেরিয়েছে? 1.25। তাহলে বিবর্ধিত হবে কিনা? হবে, বড় দেখাবে, কিন্তু কত বড় দেখাবে? তাহলে এখানে আমরা এম ইকুয়াল টু কি লিখতে পারি? বস্তুর দৈর্ঘ্য ডিভাইড বাই বিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে আমরা বিম্বের দৈর্ঘ্য বের করবো, বস্তুর দৈর্ঘ্য ইন্টু এম। বস্তুর দৈর্ঘ্য কত? 0.01 সেন্টিমিটার ইন্টু 1.25, তুমি পাবো যে 0.0125। বেশি বড় দেখাচ্ছে না, এমন ম্যাগনিফাইং গ্লাস দিলে আহামরি কিছু দেখায় না, আমার থেকে মনে হয় না, ফাউল। তো যাই হোক, এই যে 0.01 ছিল, সেটা একটু একটু বড় হয়ে 0.125 এত বড় দেখাবে। গ নাম্বার শেষ। বুঝছো কত বড় দেখাচ্ছিল? তাহলে এম বের করছি, এম বের করে এম বসিয়ে আবার কি বস্তুর দৈর্ঘ্য বের করছি। কে নক করছে? কে? হ্যাঁ আসো না, কিরে নক করছো, মনে হচ্ছে আমার বাসায় বেড়াতে আসছো, টাকা দিয়ে পড়তে আসছো করবা। তো দেখ গ নাম্বার, গ নাম্বারটা পড়ো, গ নাম্বারটা করো। তোমরা ম্যাথের পোলাবেন দেরি করো বিদায়, ফিজিক্সের পোলাবেন একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাই। গ নাম্বার, নল ব্যবহার করার পর আকাশের কোন বস্তুকে দেখতে চাইলে কোন ফোকাসিং এ বেশি বড় দেখাবে? আচ্ছা উত্তরটা বলো তো। এই নল দিয়ে মানে সেকেন্ড অবজেক্ট আর কি, কোন ফোকাসিং এ বস্তু বড় দেখাই? তোমার কল্লা স্বাভাবিক, স্বাভাবিক। অসীমকে বলছে স্বাভাবিক দর্শনে বস্তু বড় দেখায়, তো সেটা একটু বের করে দেখাতে হবে না? তাই পরে প্রথমে অসীমটাই বের করবো। এম কি? এফ ও বাই এফ ই, ফুফি। এম কি? কালকে নানা বাড়িতে গেছো, ফুফির বাড়িতে যাবা, এম ই করলে কত? ফুফি। তাহলে ফুফি কত? এই যে বলতো, যখন উদ্দীপকটা মনে আছে ঢাকা বোর্ড 2019, উদ্দীপকে কি বলছিল? উদ্দীপকে কি বলছিল যে এই এই ফোকাস দূরত্বটা একটা লেন্সে আর একটা 4 সেন্টিমিটার লেন্স দিচ্ছে। এবার তুমি বলো কোনটা অভিলক্ষ, কোনটা অভিনেত্র? অভিনেত্র। আর এটা অভিলক্ষ, কারণ দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষটা বড় হয়, উন্মেষ, আর অভিনেত্রটা ছোট হয়। তাহলে এফও কত? 60, এফই কত? 100। তাহলে এখান থেকে বেরোবে কত? আচ্ছা উল্টা লিখে বলছি না, এটা কত? 100, এটা কত? 4, তাহলে বেরোবে 25। তাহলে এটা হ্যাঁ আসো না, অসীম দূরত্বের জন্য, অসীম দূরত্বের জন্য আমরা কত পাইছি বলতো? 25। অসীম দূরত্বের জন্য কত পাইছি? 25। আর স্বাভাবিক দর্শনের জন্য আমরা কি লিখবো? আবার ফুফি 1+ FE/D, 1+। এবার আমি এইসব টেকনিক টেকনিক ভালো লাগে না, আমি তাহলে ফুফি ফেড আপ। ফুফি কি? ফেড আপ। যাই হোক, তো ফুফি ফি দেই সব জানো, জানো কি না? এফি কত? এফি কত? অভিনেত্র সাইড। ডি কত? 25 স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 1। এফ ও এফি এম, এখান থেকে এম কত বেরিয়েছে? 29। কত বেরিয়েছে? তাহলে তুমি বলো অসীম দূরত্বটা বড় হবে নাকি স্বাভাবিক দর্শনেরটা বড় হবে? বুঝতে এবার? তাহলে বলছে কোন ফোকাসিং এ সবচেয়ে ভালো বড় দেখাবে? স্বাভাবিক দর্শনে সবচেয়ে বড় দেখাবে। ধন্যবাদ। আমি প্রত্যেকটা টাইপস থেকে একটা করে করাইছি, প্রিজম করাইছি, যন্ত্র করাইছি, লেন্স তৈরি তো করাইছি।
ঠিক আছে, ভালো করে করলে ইনশাল্লাহ এই অধ্যায়টা যদি শুধু এই ভিডিওটা ভালো করে দেখো, তোমরা যদি করো বাসায়, তোমাদের এই ভিডিও দেখলেও অধ্যায় 6 থেকে তোমরা 50টা সিকিউ যে পড়ার কাহিনী আছে চাইলে পড়ে ফেলতে পারো। ওকে, পড়ে ফেলবো। দাঁড়ানো স্যার করতেছে কেন? স্যার মরে যাচ্ছে নাকি?